ভার্গিসের স্বপ্ন ছিল একটাই, সে সম্মানের সাথে বাঁচবে। আইপিএস অফিসারের পদবি, বুক ভরা সাহস আর চোখের স্বপ্ন নিয়ে যখন সে এগিয়ে চলছিল, হঠাৎ তখনই বাস্তবতা তাকে থামিয়ে দেয়। পরিবারের দায় আর প্রেমিকার বিয়ে নিয়ে চাপ সবকিছু মিলিয়ে ভার্গিস বাধ্য হয় নিজের স্বপ্নকে গলা টিপে হত্যা করতে। এরপর জয়েন হয় সাধারণ এক কনস্টেবল হিসাবে। তবে এই চাকরি সে কখনোই মন থেকে মানতে পারেনি। একদিন হঠাৎ তাকে পাঠানো হয় প্রত্যন্ত এক আদিবাসী এলাকায়, যেখানে আদিবাসীরা জমি, জীবিকা আর নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলন চালাচ্ছে। ভার্গিসের জন্য এসব নিতান্তই ভিত্তিহীন। তবে এই আন্দোলনের কারণে বেচারা ফেসে যায় এই গহীন জঙ্গলের গোলক ধাঁধায়। কিন্তু এখানে দিন গড়ানোর আগেই রক্ত গড়িয়ে পড়ে। এক সপ্তাহ যেতে না যেতেই নিখোঁজ হয়ে যায় এক অফিসার। তারপর থেকেই বদলে যায় সাধাসিধে ভার্গিস। আদিবাসীদের প্রতিটা স্লোগান আর প্রতিবাদ তার কানে কাটার মতো বিঁধতে থাকে। তার ভিতরে জন্ম নেয় রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন। কিন্তু সে জানতো না এই আন্দোলনের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার মূল শিকড় গেঁথে আছে সিস্টেমের গভীরে। এখন ভার্গিসের সামনে দুইটা পথ, এক পথে ভরা স্বার্থপরতা আর প্রতিহিংসা, অপরটিতে যাওয়া মানে সিংহের মুখে ঝাঁপ দিয়ে সত্যকে সামনে আনা। এবার সিদ্ধান্ত নিতে হবে ভার্গিসকে। সে কি এই স্রোতের সাথে ভেসে যাবে, নাকি হঠাৎ কালবৈশাখীর মতো লন্ডভন্ড করে দিবে পুরো সিস্টেমকেই? এমনই সাসপেন্স, সাইকোলজিক্যাল মিস্ট্রি আর বাস্তব জীবনের প্রতিচ্ছবিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি নারীভেত্তা। এ যেন নেমেছিল আরেক লম্বা জুলাই, তবে এবার দেশ আর স্থানটা ছিল আলাদা। জায়গাটার নাম ভাল্লি ইয়োরকাভু। সময় রাত 9টা, তারিখ 10 নভেম্বর 2003। বিশাল বড় এক মেলা চলছে। পরের দিন সকাল হতেই দুইটা লোক বাসে উঠে কাকে যেন হন্যে হয়ে খুঁজতে থাকে। সেই লোকটাকে না পেয়ে বাস থেকে নেমে এক অটো ড্রাইভারকে লোকটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে সে লোকেশন বলে দেয়। আসলে এরা দুইজন পুলিশ। সাদা পোশাকে তারা কোনো এক দাগি আসামিকে খুঁজছে। এক অফিসার তার সিনিয়রকে কল দিয়ে বলে সে 5 মিনিট আগেই কাট্টুকুলামের জঙ্গলের রুটে গেছে। সিনিয়র বলে কোনোভাবেই ওকে পালাতে দিবে না, যেভাবে পারো ধরে নিয়ে আসো। গাড়িতে উঠে অফিসার বেশ রেগে বলে, আগেই বলেছিলাম ও থিউনার্লের জঙ্গলে যাবে, তোরা এখনো ওকে চিনিসনি। সন্ধ্যা 6টায় ছবির সেই লোকটাকে বন থেকে বের হয়ে একটা মিনি ট্রাকে উঠতে দেখা যায়। দেখতে দেখতে বেশ রাত হয়ে যায়। লোকটা আরামে ট্রাকের পেছনে ঘুমাচ্ছে। হঠাৎ রাস্তার মাঝখানে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। মাথা উঁচু করে লুকিয়ে দেখে সেই দুই অফিসার বাইক নিয়ে ট্রাকের পেছনে এসে ট্রাককে থামতে বলছে। লোকটা ভয়ে ভয়ে মাথার নিচের ব্যাগটা উঠিয়ে শক্ত করে ধরে। ট্রাকের সামনে থেকে পুলিশের গাড়ি আসতেই ট্রাক থেমে যায়। তবে গাড়ি চেক করলে সেখানে লোকটাকে পাওয়া যায় না। দেখা যায় লোকটা বনের মধ্যে প্রাণপণে ছুটছে। কিন্তু কিছু দূর এগোতেই সিভিল ড্রেসে থাকা অফিসাররা তাকে ঘিরে ধরে। লোকটা তাদেরকে কোনো রকমে মেরে পালাতে গেলে একজন মোটা ডাল দিয়ে তার মাথায় মারতেই লোকটা মাথা ঘুরে পড়ে যায়। তার চোখের সামনে অস্পষ্ট কিছু স্মৃতি ভেসে ওঠে। একদল পুলিশ দৌড়ে যাচ্ছে, বাচ্চা একটা মেয়ের নিষ্পাপ চাহনি। আদিবাসীদের একজন পুলিশের দিকে সুচালু তীর ছুটছে, চারিপাশে গোলাগুলি। লোকটা বেহুশ হয়ে যেতেই অফিসাররা তাকে পশুর মতো টানতে টানতে ঠিক রাত 11:11 এক সিক্রেট বেসে নিয়ে আসে। গল্প চলে আসে গহীন বনের মাঝের এক আদিবাসী গোষ্ঠীর আস্তানায়। ছোট্ট সেই বাচ্চা মেয়েটা একটা ফুলের গাছ নিয়ে তার বাসার সামনে লাগিয়ে দেয়। সাথে সাথে আরো কয়েকটা বাচ্চা এসে মেয়েটার সাথে সেই গাছ নিয়ে ঝগড়া শুরু করে দিলে বাচ্চাদের পরিবার এসে একে অপরের সাথেই ঝগড়া শুরু করে দেয়। এত হই হুল্লোড় শুনে মধু এসে বলে, তোমরাও যদি বাচ্চাদের মতোই ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করো, তাহলে বাইরের মানুষদের সাথে কিভাবে লড়াই করবে? সবাই যার যার কাজে চলে গেলে মধু তার পোষা কুকুর ভোলাকে নিয়ে জঙ্গলের কাজের সন্ধানে বের হয়। আসলে এই জঙ্গলের অধিবাসীরা বাইরের মানুষদের জন্য বিভিন্ন কাজ করে তাদের জীবিকা চালায়, কিন্তু সারাদিন পরিশ্রম করার পরও তাদের সবসময় কম মজুরি দেওয়া হয়। তবে এই আস্তানায় শান্তি নামের একজন আছে, যে সবসময় সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর জন্য নিয়ে যায়। তবে এদের কাছে না আছে একটা ভালো বাড়ি, না আছে কোনো নির্দিষ্ট স্থান। প্রতিদিন তারা একটু ভালো থাকার আশায়
কখনো ঝড় বৃষ্টি, তো কখনো শীতের সাথে, তো কখনো জঙ্গলি পশুর সাথে লড়াই করছে। এদের কেউ মারা গেলেও তাদের দাফনের মতো জায়গা এদের কাছে নেই। বৃষ্টি নামলে বাচ্চাদের পড়ালেখাও বন্ধ, কারণ তাদের জন্য পর্যাপ্ত ক্লাস নেই। নিজেদের জমির জন্য সরকারের কাছে প্রতিবাদ জানালেও মেলে না কোনো উত্তর। জঙ্গলের পাশের জমিদারের হয়ে কাজ করেই কোনো রকমে এদের দিন কাটে। একদিন মধু জমিদারের সুপুরি বাগানে 2টা সুপুরি পড়ে আছে দেখে উঠিয়ে নিতেই 2টা লোক এসে বলে, সুপুরি চুরি করার সাহস তোর কিভাবে হলো? মধু বোকার মতো তাকিয়ে থাকে। সেই 2 সুপুরির জন্য মধুকে থানায় নিয়ে আসা হয়। ইন্সপেক্টর জমিদারকে 6 টাকা দিয়ে বলে, 6 টাকার জন্য তো ঝামেলার কি আছে? জমিদারের পাশের লোক বলে, টাকা বিষয় না, কিন্তু এরা আমাদের জমিতে এসে চুরি করলো কেন? ইন্সপেক্টর বলে, ঠিক আছে, তাহলে আমি 60 পেজের ডকুমেন্ট বানিয়ে দিই, যার জন্য 600 টাকা লাগবে। আর যদি এর মেডিকেল করার পর জানা যায় যে তোমরা একে মেরেছো, তাহলে আরো বাজে অবস্থা হবে। এই 6 টাকা চক্করে সারা জীবন কোর্টের চক্কর কাটা লাগবে। জমিদার ভয়ে তার কোনো অভিযোগ নেই লিখে দেয়। তখনই শান্তি আর তার উকিল ভাই রাম তাকে ছাড়াতে আসলে জমিদারের লোক রেগে বলে, সাবধান হয়ে যাও, পরের বার কিন্তু আর ছাড়বো না। শান্তি রেগে বলে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। এই ঘটনার পরে জমিদার কাজ দেওয়া বন্ধ করে দেয়। কারো বাসায় না আছে কোনো খাবার, না চাল ডাল। তাই শান্তি সবাইকে জড়ো করে বলে, কেউ আমাদেরকে কাজ দিবে না, এমনকি জঙ্গল থেকে মধুবাদে কিছু নিলেই উল্টা আমাদের উপর কেস হয়ে যাবে। তাই আমাদের দরকার নিজেদের জমি, সুরক্ষিত বাড়ি, যেখান থেকে কেউ আমাদেরকে বের করতে পারবে না। তাই এখন সরকারের জায়গায় গিয়ে হরতাল করতে হবে, না হলে কেউ আমাদের কথা শুনবে না। সবাই শান্তির কথায় রাজি হয়ে যায়। গল্প চলে আসে 2003-এর 12ই নভেম্বর রাত 2টায়। সেই লোকটাকে মেরে মেরে তার জ্ঞান ফেরানো হয়। এক অফিসার বলে, একটু পরেই স্যার আসবে, ওকে উঠিয়ে চেয়ারে বসা। বাকি 2 অফিসার তার ব্যাগ খুলে কিছু ডকুমেন্টস চেক করতেই কিছু একটা দেখে তাদের চোখ ছানা পড়া হয়ে যায়। এদের এমন অবস্থা দেখে লোকটা শয়তানি এক হাসি দেয়। কে আসলে এই লোক তা জানতে হলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে। ভার্গিস তার বন্ধু বিনয়কে বলে, আমরা যে এতদিন ধরে থিরুভানামপুরমে গিয়ে ব্যানার টাঙিয়ে র্যাঙ্ক লিস্ট বাড়ানোর জন্য বলছি, এই আন্দোলন কি আদেও কোনো কাজ হবে? আন্দোলনকে সফল করতে হলে আইন ভাঙতে হবে। মনে কর তুই গিয়ে অভিনয় করে বলবি যে দাবি না মানলে নিজেকে শেষ করে দিবি। এরপর মিডিয়ায় এই নিয়ে বড় সড়ো খবর বানাবে, দেশের লোক রেগে যাবে, তখন সরকার দাবি মানতে বাধ্য। বিনয় রেগে বলে, এসব আমার দ্বারা হবে না, আমার স্ত্রী আছে, সন্তান আছে, আর পেট চালাতে কাজও করতে হয়। তোর মতো সিঙ্গেল আর বেকার না, এর চেয়ে ভালো তুই কোনো সরকারি চাকরি নিয়ে নে, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ভার্গিস বেশ ভাব দেখিয়ে বলে, এসব আমার দ্বারা হবে না, বলেই বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। বাসায় ফিরতেই মা রেগে দরজা খুলে ভিতরে চলে যায়। সকালে ন্যান্সি ভোটের জন্য দাঁড়ালে এক মহিলা এসে জিজ্ঞেস করে, তোমার ব্যাংকে নাকি ইন্টারেস্ট রেট কম? ন্যান্সি আসলে ভার্গিসের জন্য অপেক্ষা করছে, তাই সে মহিলাটিকে বলে, কাল ব্যাংকে আসেন, সব বুঝিয়ে দিব। তখনই ভার্গিস তাড়াহুড়া এসে ন্যান্সির সাথে বোটে উঠলে ন্যান্সি রেগে বলে, তুমি এমন হরতাল করেই সময় নষ্ট করো, আর ওদিকে বাসায় বাবা আমার জন্য নতুন আরেক দুবাই প্রবাসী ধরে এনেছে। তখনই বোটের ভাড়া নিতে আসলে বেকার ভার্গিস ন্যান্সি থেকেই তার ভাড়া নেয়। ভার্গিস বলে, তোমার বাবাকে বলবে আমাদের গ্রামের ছেলেদের মধ্যে কি এমন কমতি আছে? ন্যান্সি বলে, কয়েকটা পিএসসি পরীক্ষায় নাম শর্টলিস্ট হয়েছে, তাই এত ভাব দেখাচ্ছ, তাই না? ভার্গিস মন খারাপ করে বলে, ওটা মোটো পিএসসি ছিল না, একটা গ্রামের অফিস অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আর আরেকটা কনস্টেবল পদের জন্য পরীক্ষা। ন্যান্সি বলে, তা কনস্টেবল হলে সমস্যা কি? 4-5টা চোর ধরে এসআই, তারপর সিআই, এমন কি হওয়া যায় না? ভার্গিস বলে, কনস্টেবলের চাকরিতে কোনো সম্মান নেই, কিন্তু পুলিশে গেলে নিশ্চিত এসআই হব, তারপর আইপিএস অফিসার হিসেবে রিটায়ার করতে পারবো। ন্যান্সি রেগে বলে, বড় বড় স্বপ্ন দেখা বাদ দিয়ে কাজের কাজ কিছু করো। রাতে মামা, বেনি আর মায়ের সাথে খেতে বসলে মা রেগে বলে, গত বছর কলার যে ফলন হয়েছিল তা দিয়ে কোনো রকমে সংসার চলছে, সারা জীবন ওর বাবা বেশি বুঝে আমাকে জ্বালিয়ে গেছে, আর এখন ছেলেও একই কাজ করছে। এদের শুধু বড় বড় কথা, কাজের কাজ তো কিছুই নেই, বলেই কান্না করতে করতে রেগে খাওয়া রেখেই চলে যায়। পরের দিন ভার্গিস ন্যান্সির সাথে দেখা করতে এসে বলে তার কাছে টাকা নেই। ন্যান্সি ব্যাগ থেকে একটা সোনার চেন দিয়ে বলে, চেনটা ছোটবেলার, মা জানে হারিয়ে গেছে, আগামী 2 মাস আর আমার কাছে টাকা চাইবে না। বলেই বোটে উঠলে ভার্গিস সাইকেল নিয়ে উল্টা পথে তার বেনি মামার কলার ক্ষেত দেখতে চলে যায়। এভাবেই কখনো বিনয় থেকে টাকা নিয়ে, তো কখনো মায়ের থেকে টাকা নিয়ে ন্যান্সির সাথে খুনছুটি প্রেম করেই ভার্গিসের দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন ন্যান্সির বাবা তাদের 2 জনকে একসাথে দেখে ফেলে। ব্যাস, পরের দিনই ন্যান্সির বাবার কাঠের ফ্যাক্টরিতে ভার্গিস আর তার বেনি মামার ডাক পড়ে। ন্যান্সির বাবা আর
চাচা টনি ভার্গিসকে বলে, তোমার প্ল্যানটা কি সেটা আগে বলো। ভার্গিস বলে, আমাদের সম্পর্কের বয়স অনেক বছর হয়ে গেছে, অনুমতি দিলে আমরা বিয়ে করতে চাই। টনি বলে, তোমার তো চাকরি পেতে এখনো অনেক সময় বাকি। ভার্গিস বলে, অনেক চাকরির অফার তো আসছে, কিন্তু ভালো নামি দামি একটা চাকরির অপেক্ষায় আছি। বেনি বলে, চাকরি নিয়ে চিন্তা করার দরকার নেই, ও পড়ালেখায় খুবই ভালো, খুব জলদি পিএসসি পাশ করে যাবে। তখন একে স্টাফ এসে বলে, গাছওয়ালা নতুন গাছ নিয়ে এসেছে, কি করব? জয় ভার্গিসকে খোঁটা দিয়ে বলে, ওগুলো কোনো কাজের না, বাইরে থেকে চকচক করলেও আসলে অপদার্থ, ওই কাঠ দিয়ে আমাদের টয়লেটের দরজা বানালেই ভালো হবে। ভার্গিস ভালো করে বুঝতে পারে জয় তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। জয় ভার্গিসকে জিজ্ঞেস করে, তোমার সংসার চলে কিভাবে? ভার্গিস বলে, 40 সেন্ট কলার চাষের জমি আছে, তা দিয়েই আমাদের চলে যায়। জয় বিরক্তি নিয়ে বলে, দেখো, ভালোবাসা আর বাস্তবতা ভিন্ন, বিয়ের পর একটা সংসার হবে, শুধু ন্যান্সি স্যালারি দিয়ে তো আর চলবে না। আমি আমার মেয়েকে কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। ভার্গিস বলে, আমিও অভাব বুঝতে দিব না, সেটা ন্যান্সি ভালো করেই জানে। জয় বলে, তুমি আরেকবার সব মিলিয়ে ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নিও। ভার্গিস আর বেনি মাকে এসে সব বলতেই মা বলে, এমন গরিব ঘরে কেউ তার মেয়েকে কেন পাঠাবে? মেয়ে দেওয়ার হলে সম্মানের সাথে বাসায় ডাকতো, ফ্যাক্টরিতে কেন ডাকবে? ভার্গিস বলে, তাহলে কি ওকে ভাগিয়ে আনবো? মা জিজ্ঞেস করে, তখন ওর খরচ কে উঠাবে? ভার্গিস বলে, আরে চিন্তার কিছু নেই, ন্যান্সি নিজেই তো চাকরি করে। কথা বলতে বলতেই বাসায় আসলে মা একটা চিঠি দিয়ে বলে, এটা তোর জন্য এসেছে, দেখতো তো চাকরি হয়ে গেছে নাকি। ভার্গিস বলে, পুলিশের চাকরি লেটার এসেছে। বেনি খুশি হয়ে জিজ্ঞেস করে, জয়েনিং কবে? ভার্গিস বলে, এ তো সামান্য কনস্টেবলের জব, আমি এই জব করব না। মা রেগে ঘরে চলে যায়। বেনি বলে, এভাবে চললে হবে নাকি? পুলিশের জবের কত সম্মান জানিস? ভার্গিস বলে, মাকে তো আগেই বলেছি, হয়তো সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য পরীক্ষা দিব, না হলে এসআই এর জন্য পরীক্ষা দিব, কিন্তু এই ধরনের চাকরি আমি করব না। বেনি বলে, জয়েন তো কর, পরে না হয় সুইচ করে নিবি, চাকরি করা অবস্থাতেও তো তুই এসআই এর জন্য প্রিপারেশন নিতে পারবি। ভার্গিস বলে, পুলিশ ট্রেনিং কত কঠিন জানো, ওখানে তো ঘুমানোর সময় পাওয়া যায় না, আমি পড়ালেখা কখন করব? মা এইসব শুনে কান্নাকাটি শুরু করে দেয়। বেনি রেগে বলে, তোকে আমি আর কিছুই বলবো না, কিন্তু যদি লজ্জা থাকে তাহলে আমার বোনকে কষ্ট দেওয়া বন্ধ কর। সবার এমন ব্যবহারে ভার্গিস এবার দ্বিধায় পড়ে যায়। চার্চে এসে ন্যান্সিকে জিজ্ঞেস করে, কি ভাবলে? আমি দুনিয়ার সার্টিফিকেট চাই না, তুমি কি চাও তাই জানতে চাই। ন্যান্সি বলে, তুমি সব সময় স্বার্থপরের মতো নিজের কথা ভাবো, তোমার পছন্দ মতো চাকরি করবে, কিন্তু আমি কি চাই তা কি কখনো ভেবে দেখেছো? আমি এতদিন ধরে কষ্টে আছি, কিভাবে দিনগুলো পার করিয়েছি তা কি একবার ভেবে দেখেছো? আমার কথা বাদ দাও, তোমার মায়ের কথা ভাবো, বাসার কথা ভাবো। ভার্গিস বলে, আমার দোষটা কোথায়? শুধু একটা ভালো চাকরি চেয়েছি, সেটা কি শুধু আমার একার জন্য? তোমার আর মায়ের জন্য তো চেয়েছি, আমি জেনে শুনে কাউকে কষ্ট দিতে চাই না। ন্যান্সি বলে, আমি এভাবে বেশি দিন থাকতে পারবো না। ভার্গিস হতবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে কি? ন্যান্সি বলে, আমাদের কিছুদিন দূরে থাকা উচিত, আমি এত চিন্তা আর নিতে পারছি না, তুমি এবার চিন্তা করে দেখো, দরকার পড়লে চাকরি করো, তাহলেই আমার বাসায় কথা বলতে পারবো। আমার মতের বিপক্ষে ওরা কখনোই আমাকে বিয়ে করাবে না, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। বলেই ন্যান্সি চলে যায়। ভার্গিস আর না পেরে কান্না করে দেয়। বাসায় এসেও শুয়ে শুয়ে কান্না করতে থাকে। মা এসে বলে, এত বেশি ভাবার কিছু নেই, তুই তোর কাজে মন দে, সফল হলে সবাই তোর কাছেই আসবে। ভার্গিস এবার কনস্টেবলের চাকরি জয়েন করে। বস্তির কিছু ঘর সরকার সরাতে গেলে সেখানে লোকজন প্রতিবাদ করতে থাকে, তাদেরকে কিছুতেই সরানো যায় না। এক চাচা তো জেদ ধরে মাটিতেই বসে থাকে। না পেরে ভার্গিসের সিনিয়র ইশারা করলেই ভার্গিস এসে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু লোকটা জোকের মতো লেগে পড়ে থাকে। ভার্গিসের প্রচুর রাগ হয়ে গেলে লোকটাকে ইচ্ছা মতো মারতে থাকে। আরেক সিনিয়র দ্রুত এসে ভার্গিসকে সরিয়ে নিয়ে গিয়ে মেরে বলে, লোকটা তোর বাবার বয়সী, কিছু হয়ে গেলে এর দায় কে নিবে? তখনই বাসির এসে সিনিয়রকে থামিয়ে বলে, লোকজন দেখছে, এসব করলে আমাদেরই বদনাম হবে, কেবলই নতুন এসেছে তো এখনো শিখছে। বলেই ভার্গিসকে গাড়িতে গিয়ে বসতে বলে। রাতে ক্যাম্পে ভার্গিস মন দিয়ে তার পিএসসি পড়াশোনা করছে। বাসি চা নিয়ে এসে বলে, পড়ায় মনোযোগী হও, কাজে দিবে, আইপিএস হবি তাই না? ভার্গিস বলে, না না, ওসব আমার দ্বারা হবে না, আমি তো পিএসসি দিব। আচ্ছা বাসির স্যার, আমি না আসলে এই কাজ করতেই চাই না। বাসির বলে, এটাকে শুধু কাজ হিসাবে দেখলে হবে না, এটাই তো জীবন, আর জীবন এমনই হয়। ইউনিফর্ম পরার পর মানুষের ভাবই আলাদা হয়ে যায়। ভার্গিস বলে, এত আমি বুঝি না, আমি শুধু এখান থেকে বের হতে চাই। বাসির বলে, প্রথমে আমারও ভালো লাগতো না, আমার বাবা হেড কনস্টেবল ছিল, থানা বাসা সব জায়গায় একই রকমের রেগে থাকতো, এই জন্য আমি এই জবকে ঘৃণা করতাম, কিন্তু একদিন সে মারা যায়, আমি তখন সেকেন্ড ইয়ারে ছিলাম, আমার পরে আরো 3 বোন আছে, তাদের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ায় আমাকে ডিগ্রি শেষ করে এখানে জয়েন করতে হয়, কি আর করব, পেট তো চালাতেই হবে। ভার্গিস
ভার্গিস বলে আমি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হব, না হলে আপনার বাবার মতো রাগী পুলিশই হয়ে যাব। পরের দিন সকালে ক্যান্টিনে খেতে গেলে অন্যান্য সিনিয়ররা ভার্গিসের র্যাগিং শুরু করে দেয়। একজন তাকে এক একটা জিনিস আনার অর্ডার করতে থাকে। বাসিদা তাকে থামতে বললে একজন বাসিরকে রেগে জিজ্ঞেস করে তোমার এত জ্বলছে কেন? কথাটা ভার্গিস শুনতেই তার ভীষণ রাগ হয়। তখনই ইন্সপেক্টর এসে বলে তাড়াতাড়ি চলো, বারান্দার দিকে যেতে হবে, আন্দোলনকারীরা গত রাতে ওই দিকটা ঘিরে ফেলেছে। বাসিরকে ডেকে কারা কারা সেখানে যাবে তাদের লিস্ট ধরিয়ে দেয়। ভার্গিস এসে দেখে তার নাম সবার উপরে। ভার্গিস বলে আমি যাব না, ওখানে গেলে আমার পড়ালেখা হবে না। বাসির বলে লিস্ট তো স্যার বানিয়েছে, তাকে গিয়েই বলো। ভার্গিস দৌড়ে হরিদাসের কাছে এসে বলে স্যার আমার নামটা কেটে দিন, আমার ঠান্ডার সমস্যা আছে। হরিদাস বিরক্ত হয়ে একটা কাগজ দিয়ে বলে এখানে লিখে দাও। ভার্গিস জিজ্ঞেস করে কি লিখবো? হরিদাস বলে কি আর লিখবে, লিখে দিবে যে তুমি রিজাইন করছো। ভার্গিস ভয়ে কাগজটা রেখে দেয়। বাধ্য হয়ে ভার্গিসকে সকলের সাথে যেতে হয়। বাসির ভার্গিসের কাছে এসে বলে এত মন খারাপ করে কিছুই হবে না, জায়গাটা অনেক সুন্দর। ভার্গিস বলে আমি যে করেই হোক এক্সামটা ক্লিয়ার করতে চাই। বাসির বলে 2 থেকে 3 দিনের ব্যাপার, কাজ শেষে ফিরলে মনও ফ্রেশ থাকবে, কারণ জায়গাটা অনেক সুন্দর, তখন পড়ায়ও মন বসবে। পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। ভার্গিস গাড়ি থেকে নেমে দেখে আদিবাসী মশাল নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে। সামনে অন্য স্টেট থেকে আসা কনস্টেবলরা দাঁড়িয়ে আছে। ভার্গিস আর লাইন ধরে হাঁটতে হাঁটতে এন্ট্রি লিস্টে নাম লেখায়। তখনই সেখানে পুলিশের বড় অফিসার আসলে বাসির বলে ওনার নাম রাঘুরাম কেশব দাস, আমাদের ডিআইজি। আদিবাসীদের লিডার শান্তি রাঘুকে বলে এই দেখেন পুলিশ আমাদের সীমা অতিক্রম করে বেড়া ভেঙে দিয়েছে। রাঘুরাম বলে যে ভেঙেছে সে এই বেড়া বানিয়ে দিবে। রাঘুরাম এক অফিসারকে বলে কেন গিয়েছ তোদের ওখানে? অর্ডার ফলো করতে সমস্যা হয়? যারা এই পরিস্থিতির গাম্ভীর্যতা বোঝে না তাদেরকে এখানে রাখবে না। পরের দিন সকালে সেই বর্ডারের এক পাশে আদিবাসীদের দিন শুরু হয়, তো অন্য পাশে পুলিশদের। গতকালের ভেঙে দেওয়া ব্যানার প্লাকার্ড লাগাতে লাগাতে ভার্গিস জিজ্ঞেস করে হরতাল তো উঠিয়ে নিয়েছিল, মুখ্যমন্ত্রী নিজেই সাইন করেছিল, তাহলে আবার হরতাল কেন করছে? বাসির বলে মুখ্যমন্ত্রী ফাঁকা কাগজে সাইন করে দিয়েছিল, আসলে কিছুই বাস্তবায়ন হয়নি। ভার্গিস বলে কিন্তু সবকিছু তো একটা সময় থাকে। হঠাৎ খেয়াল করে এক মহিলা মানে শান্তি ভাষণ দিচ্ছে। ভার্গিস রেগে বলে মনে হচ্ছে আমরা ওদের গার্ড দিতে এসেছি। বাসির বলে আমাদের কাজই তো গার্ড দেওয়া। ভোলা পুলিশ থেকে ঘেউ ঘেউ শুরু করলে মধু তাকে নিয়ে যায়। শান্তি বলে 36 দিন আগে আমরা এখানে এসেছি, আমাদের কাছে খাবারের জন্য কিছু নেই, সেটা খুব ভালো করে জানি, কিন্তু সেজন্য আমরা ফিরতে পারি না। পুলিশ আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। সবাই যদি একসাথে থাকি তাহলেই কেবল আমরা জিততে পারবো। একজন বলে অনেকদিন ধরে এখানে আছি, খাবারের একটা দানাও নেই, যা করার তাড়াতাড়ি করেন, আমাদের বাচ্চারা আর পারছে না। অ্যাডভোকেট রাম বলে আমরা চেষ্টা করছি, তবে হাল ছেড়ো না, কাল মুখ্যমন্ত্রী আমাদের সাথে কথা বলতে এখানে আসবে, তার সাথে কথা বলে আমরা একটা সমাধান বের করব। ভার্গিস দাঁড়িয়ে সব দেখতে থাকে। ভোলা ভার্গিসের সামনে আসলে ভার্গিস মজা করার জন্য জোরে এক লাঠি দেখায়। ভোলা ঘেউ ঘেউ শুরু করলে ভার্গিসের তো প্রচুর রাগ হয়ে যায়। ভোলা দৌড়ে পালালেই ভার্গিস ভোলার পেছনে দৌড়ায়, যেন ভোলা ভার্গিসকে নিয়ে মজা করছে। ভার্গিস রেগে দৌড়ে নিজের অজান্তেই আদিবাসীদের বর্ডারে চলে আসে। মধু দৌড়ে এসে ভার্গিসকে আটকে বলে ও অবলা, দয়া করে একে ছেড়ে দিন। ভার্গিস তবুও না থামলে মধুর সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়। হই হুল্লোড় শুনে আদিবাসী আর পুলিশ দুই পক্ষই এসে মারামারি দেখে। বাসির ভার্গিসকে কোন রকমে টেনে নিয়ে আসে। রাঘু রেগে ভার্গিসকে বলে রক্ত বেশি গরম হয়ে গেছে নাকি, না হিরোগিরি দেখাতে চাচ্ছ? ওরা যদি নিয়ম ভাঙে তবেই আমরা ওখানে যেতে পারবো, আমি যা বলেছি তাই করবে, এর বাইরে আর কিছুই করবে না। রেগে বাসিরকে বলে কাল মিনিস্টার আসবে, যদি ভার্গিস আবার এমন কিছু করে তাহলে ওর উপরে কেস বানিয়ে জেলে দিব। 2003 গল্প চলে আসে 12 নভেম্বর রাত 3টায়। ভার্গিসের হাতে হ্যান্ডকাপ পরিয়ে ধরে রাখা হয়েছে। এক অফিসার এসে হাতে ভার্গিসের রাইফেল দেখিয়ে বলে ব্যালিস্টিক রিপোর্ট মানে বুলেটের রিপোর্ট চলে এসেছে, ওই লাশে যে গুলি পেয়েছি তা এই রাইফেল থেকে করা হয়েছে। ভার্গিস বলে KP 5126, এটা আমারই বন্দুক। সাথে সাথেই তার চোখের সামনে কিছু অস্পষ্ট দৃশ্য ভেসে ওঠে। আদিবাসীরা দৌড়ে পালাচ্ছে, পুলিশ পাখির মতো গুলি করছে। একটা লোকের গায়ে গুলি লাগতেই সে পড়ে যায়। অফিসার বলে তার মানে এই মার্ডারের ভার্গিসই অপরাধী। ভার্গিসের মনে পড়ে দৌড়াদৌড়ির সময় মধু তার উপরে ধারালো অস্ত্র দিয়ে অ্যাটাক করেছিল। ভার্গিস বলে অপরাধী আমি একা না। অফিসার কাগজ দিয়ে বলে এখানে সাইন করো, এটা তোমার কনফেশন লেটার। ভার্গিস কাগজটা ছিঁড়ে বলে আমি কনফেশন দিলে এই কেস তো কোর্ট পর্যন্ত পৌঁছাবে না। অফিসার প্রচন্ড রেগে ভার্গিসকে এক লাথি
লাথি মেরে ফেলে দেয়। গল্প আবারও অতীতে আসে। সন্ধ্যায় বাইজু ভার্গিসকে বলে, সকালে একদম ঠিক করেছিস, ওকে তো আরো মারা উচিত ছিল। ওদের জন্য আমরা এখানে ফেসে গেছি। এখন আমরা আমাদের পরিবারের সাথে থাকবো, তা না ঠান্ডায় জমে যাচ্ছি। তার উপরে খোলা আকাশ আর সাপের ভয় তো আছেই। ভার্গিস বলে, ওদের তো কোনো ভয় নেই, আমাদের একদম বন্দি করে ফেলেছে। একটু এদিক সেদিক হলেই হয় জন্তু জানোয়ার খাবে, না হলে তো রঘুরাম স্যার আছেই। বাসির বলে, এখান থেকে ফিরে গিয়ে আমাদের ঘুমানোর জন্য একটা বাসা তো আছে, কিন্তু এদের কাছে তাও নেই। রাতে বাকিরা ঘুমিয়ে পড়লে ভার্গিস বাসিরকে জিজ্ঞেস করে, আমরা এখান থেকে কবে যাব? বাসার কথা খুবই মনে পড়ছে, আপনার কি বাসায় যেতে ইচ্ছা করে না? বাসির বলে, আমার একটাই মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে, ইচ্ছা তো অনেক করে। বিয়ের পর তোর স্ত্রী তোর অর্ধেক দুশ্চিন্তা নিয়ে নিবে, তাই আমি এখন নিশ্চিন্তে আছি। ভার্গিস চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। পরদিন মিনিস্ট্রি অফিস থেকে কিছু মিনিস্টার আসে। শান্তি বলে, 37 দিন পার হয়ে গেছে, আপনারা পুলিশ ডেকে আমাদেরকে ভয় দেখানো ছাড়া আর কি করেছেন? বাচ্চাদেরকে নিয়ে এসেছি, খাবারও শেষ। এক মন্ত্রী বলে, আমরা কাজ তো করছি, একটু সময় লাগবে। শান্তি বলে, আর কতদিন? গতবার যখন মুখ্যমন্ত্রী সাইন করে জমি দিয়েছিল, সেই ঘটনার প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, এখনো কোনো জমি আমরা পাইনি। আর এক মন্ত্রী বলে, এসব কাজ একটু সময় লাগে, ততদিন আপনাদের এই হরতাল বন্ধ করতে হবে। শান্তি বলে, আমরা চলে গেলে আপনারা আগের বারের মতোই ওয়াদা ভুলে যাবেন। রাম বলে, কয়েকদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হবে, তখন আমাদের পা রাখারও জায়গা থাকবে না, আমাদের বাইরে কাজ করার অনুমতি নেই, খাবার নেই, বাচ্চারা ক্ষুধার্ত। আরেক মন্ত্রী বলে, তোমাদের যা যা লাগবে সরকার দিবে। শান্তি বলে, কিন্তু আমাদের তো কোনো ঘরই নেই। মিনিস্টার বলে, যখন বলেছি ঘর দিব, জমি দিব, তার মানে দিব, কিন্তু এই জায়গায় আপনাদের হরতাল করার জায়গা না, এটা জঙ্গল, এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার আছে, এটা একটা সেন্সিটিভ জায়গা। শান্তি রেগে বলে, এই জঙ্গল, এখানের পশু পাখিকে আমাদের থেকে ভালো আর কেউ চেনে না। মিনিস্টার জিজ্ঞেস করে, সরকার তো আপনাদের কথা মেনে নিয়েছিল, তারপরও এই হরতাল কেন করছেন? আমাদেরকে নিচু দেখাচ্ছেন? শান্তি জেদি কণ্ঠে বলে, মোটেও না, নিজেদের সম্মানের জন্য এই হরতাল করছি বলেই বের হয়ে আসে। রাতে আদিবাসীরা তাদের ট্র্যাডিশনাল নাচ শুরু করে। পুলিশের টিম তাদের এই অনুষ্ঠান দেখছে। বাইজু বলে, এদের এই অনুষ্ঠানে প্রথমে এরা এক বাঘকে ঘিরে ধরে, তারপর তীর মেরে বাঘকে বসে নিয়ে বাঘের জিভ কেটে তাদের দেবতা মুথাপ্পার নামে বলি দেয়। তখনই এক বাচ্চা বাঘ সেজে আসলে সবাই তীর নিয়ে তার পিছু করে, এরপর তাকে ধরে নকল জিভ কেটে তাদের দেবতাকে অর্পণ করে। ভার্গিস এসব দেখে পি করার জন্য সাইডে আসলে দেখে দূরে রাঘু সহ কয়েকজন পুলিশ বর্ডার পার হয়ে কি যেন একটা করছে। সাথে সাথে বাসিরকে এসে সব জানায়। তখনই হঠাৎ শান্তি আদিবাসীদেরকে নিয়ে তেড়ে বর্ডারে এসে দাঁড়িয়ে রাঘুকে বলে, আমাদেরকে নির্যাতন করতে আপনারা আমাদের খাবার পানির একমাত্র উৎস ওই পুকুর নষ্ট করে দিয়েছেন, তাই না? রাঘু বলে, আমরা এসব ব্যাপারে কিছুই জানি না, তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে লিখে দাও। শান্তি বলে, আমরা জানি তোমরা তোমাদের এটো খাবার ওই পুকুরে ফেলেছ আর আমাদেরকে বোকা বানাচ্ছ। রাঘু রেগে বলে, আমি যদি একবার রেগে যাই না, তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে, তাই যা বলবে ভেবে চিনতে বলবে। বলেই হাঁটা শুরু করলে বাসির রাঘুর কানে কানে গিয়ে বলে, ওদের খাওয়ার পানির সাথে ঝামেলা কেন করতে গেলেন? রাঘু রেগে তাকালে বাসির ভার্গিসের দিকে ইশারা দিয়ে বলে, ভার্গিস নিজ চোখে দেখেছে। পরের দিন রেডি হওয়ার সময় ভার্গিস খেয়াল করে আর্মি স্কোয়াড এসেছে। বাসিরকে জিজ্ঞেস করে, এদের এখানে কি কাজ? বাসির বলে, অভ্যন্তরীণ সিকিউরিটির সমস্যা হলে এদেরকে ডাকা হয়, কিন্তু এখানে তো তেমন কিছুই হয়নি। বাসির বলে, মিটিং এ গেলেই বোঝা যাবে এদের আসল প্ল্যান কি। মিটিং এ এক পাশে আর্মি আর অন্য পাশে পুলিশ দাঁড়ানো। রাঘু বলে, এই প্রোটেস্ট 40 দিনেরও বেশি সময় ধরে চলছে। এত সুন্দর করে সাজানো গোছানো প্রোটেস্ট আদিবাসীদের একার পক্ষে করা সম্ভব না। গোপন সূত্রে জানা গেছে বিভিন্ন জায়গা থেকে তারা সাহায্য সহযোগিতা পেয়েছে এবং তাদের কাছে অস্ত্র আছে। আমাদেরকে প্রথমে সেই অস্ত্র খুঁজে বের করতে হবে, আর কোথায় কোথায় গোলা বারুদ লুকিয়ে আছে, তাবু গেড়েছে তা দেখতে হবে। বাসির বলে, টেন্টের মধ্যে সার্চ করা একটু রিস্কি হয়ে যাবে না? রাঘু বলে, হ্যাঁ, আমাদের ওদের এরিয়ায় যাওয়ার অনুমতি নেই, কিন্তু মাওবাদী যারা এদের সাথে জড়িত তারা এখানে নেই, অন্য কোথাও বসে প্ল্যানিং করছে। কমান্ডো বলে, সবাই সতর্ক থাকবে, তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর্মি এবং পুলিশ একসাথে টিম বানিয়ে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। বাসির এক আর্মির সাথে একদিকে যায় আর ভার্গিস আর এক আর্মির সাথে আরেক দিকে যায়। যাওয়ার সময় বাসির ভার্গিসকে সাবধান করে দেয় যে সে যেন তার দলের আর্মির সাথে কোনো ঝগড়া না করে। খুঁজতে খুঁজতে এক টেন্টে ভার্গিস দুজন আদিবাসীকে দেখে ভয় পেয়ে যায়। আদিবাসীরা ভার্গিসকে দেখে দৌড়ে পালায়। আর্মি ভার্গিসকে বলে, ভেতরে গিয়ে দেখো বস্তায় কি আছে। ভার্গিস বস্তা ফুটো করে দেখে সেখানে চাল আর ডাল রাখা। ভার্গিস ওয়াকি টকিতে আপডেট দেয় যে একটা টেন্ট পেয়েছে, কিন্তু তাতে কোনো অস্ত্র নেই, সবকিছুই সেফ। রাতে ক্যাম্পে ফিরে আসলে রাঘু
ভার্গিসকে ডেকে জিজ্ঞেস করে, কি দেখলে, কোনো সমস্যা নেই তো? ভার্গিস বলে, কোনো সমস্যা নেই। ফ্রেশ হয়ে ভার্গিস ঘুমাতে এসে লক্ষ্য করে বাসির তার পাশের বেডে নেই, অন্য কোথাও আছে চিন্তা করে ভার্গিস ঘুমিয়ে পড়ে। সকালে মধু দেখে পুলিশরা সব এক জায়গায় জড়ো হয়ে কি যেন আলোচনা করছে। ভার্গিস সকাল হওয়ার পরও বাসিরকে না পেয়ে কন্ট্রোল রুমে বাসিরের খোঁজ দিতে আসে। অপারেটর ওয়াকি টকিতে বাসিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বাসিরের কোনো রেসপন্স পায় না। ভার্গিস জিজ্ঞেস করে, হয়তো টেকনিক্যাল সমস্যা। অপারেটর বলে, তা বলতে পারছি না, জঙ্গলের মধ্যে হয়তো ওয়াকি টকি হারিয়ে ফেলেছে। ভার্গিস রাঘুর কাছে এসে বলে, বাসির স্যার আর তার সাথে যে আর্মি কমান্ডো গিয়েছিল তারা এখনো ফিরে আসেনি, তাদের খোঁজ থেকে টিম পাঠানো উচিত। রাঘু বলে, কেরালা পুলিশের জঙ্গলে কাজ করার অভিজ্ঞতা নেই, চিন্তা করো না, তারা চলে আসবে। ভার্গিস বলে, কিন্তু তার ওয়াকি টকি তো ডিসকানেক্ট হয়ে গেছে। রাঘু রেগে বলে, তা আমি এখন কি হেলিকপ্টার নিয়ে খুঁজতে যাব? ওরা সময় হলেই ফিরে আসবে। ভার্গিস তবুও দাঁড়িয়ে আছে দেখে রাঘু বলে, আর কোনো কাজ না থাকলে যাও গিয়ে ব্যারিকেডে পাহারা দাও, শুধু নজর রাখবে, কোনো জ্ঞানজাম করবে না। ভার্গিস ব্যারিকেডে এসে দাঁড়ালেই খেয়াল করে আদিবাসীরা একটা গাছ কেটে সেখান থেকে পানি নিচ্ছে। এক অফিসার জিজ্ঞেস করে, এটা কি মধু? ভার্গিস বলে, না, এটা এক প্রকারের গাছ যা পানি সংগ্রহ করতে পারে। মাওতি নামে সেই ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিছু একটা পেয়েছে যা নেওয়ার জন্য বাকি বাচ্চারা তার পিছু পিছু ঘুরছে। মধু সব দেখে বাকি বাচ্চাদেরকে বকা দিলে তারা চলে যায়। মাওতি সেখানে বসেই ওয়াকি টকি নিয়ে হ্যালো হ্যালো করতে থাকে। ভার্গিস টহল দিতে দিতে মালতীর হাতে ওয়াকি টকি দেখে সামনে এগোতে গিয়েও এগোয় না, কারণ ওদিকে যাওয়া মানা। তাই দৌড়ে গিয়ে রাঘুকে সব জানায়। রাঘু বলে, আমাদের কোনো সেট তো মিসিং এর খবর পাইনি। ভার্গিস বলে, ওই যে মধু আছে না, যে কুকুরের সাথে ঘোরে, আমার মনে হয় সে কিছু জানে। রাঘু বলে, ওকে এখানে নিয়ে আসো, তবে সাবধান, কেউ যেন কিছু জানতে না পারে। মাওতি ওয়াকি টকি মাটিতে রেখে খেলছে। ভার্গিস হঠাৎ একটা আপেল দেখিয়ে তাকে লোভ দিলেই মধু দূর থেকে বিষয়টা দেখে দৌড়ে আসে। মধুকে দেখে ভার্গিস মাওতিকে কোলে নিয়ে এই পারে নিয়ে চলে আসে। মাওতির যেন কোনো ক্ষতি না হয় সেই ভয়ে মধুও অপর পাশে চলে আসে। ভার্গিস আর মধুর মধ্যে মাওতিকে নিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়। মধুকে এভাবে মার খেতে দেখে মালতী ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ভার্গিস মধুকে বেঁধে মারতে মারতে অজ্ঞানী করে ফেলে। মধুর জ্ঞান ফেললে রাঘু মধুর পায়ে পাড়া দিয়ে ওয়াকি টকি দেখিয়ে জিজ্ঞেস করে, বল, এটা কোথায় পেয়েছিস? মধু ব্যথায় চিৎকার করে বলে, জানি না। রাঘু কষে এক চড় মেরে জিজ্ঞেস করে, তোদের গুপ্ত স্থান কোথায় কোথায় আছে বল। মধু বলে, আমি কিছুই জানি না। রাঘু বাসির আর সে আমের কথা জিজ্ঞেস করলে মধু চুপ করে থাকে, যেন সে কিছুই জানে না। রাঘু উঠে গিয়ে ইশারা করলেই মধুর মুখ থেকে কথা বের করার জন্য আর্মি স্টাইলে ঝুলিয়ে দুই পায়ের তলায় অনবরত মারতেই থাকে। লাঠি দিয়ে পশুর মতো অত্যাচার করতে থাকে। মধু ব্যথায় চিৎকার করছে। এক পর্যায়ে মধু পি করে দেয়, তবুও কিছুই বলে না। ভার্গিস রেগে কয়েকটা চড় মেরে জিজ্ঞেস করে, বল, বাসির স্যারকে কোথায় রেখেছিস? তখনই কন্ট্রোল রুম থেকে খবর আসে মিসিং অফিসারকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। রাঘু সবাইকে থামতে বলে টিমকে বলে, ওকে ছেড়ে দাও, আর কেউ যেন কিছুই জানতে না পারে। আর্মি অফিসারকে নিয়ে আসা হয়। এদিকে মধুর অবস্থা খুবই খারাপ। ভোলা কোকাতে কোকাতে তার পাশে এসে বসে। ভার্গিস আর্মিকে জিজ্ঞেস করে, কাল কি হয়েছিল, আর বাসির স্যার কোথায়? আর্মি এতটাই অসুস্থ যে সে কিছুই বলতে পারে না। ভার্গিস রাঘুকে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাঘু বলে, জানি না, জানতেও চাই না। উপর থেকে আদেশ আছে, আদিবাসীদের উপরে আক্রমণ করা যাবে না। ভার্গিস বাসিরের কথা জিজ্ঞেস করলে রাঘু বলে, তাকে খোঁজার জন্য আরেকটা টিম পাঠানো হয়েছে, তুমি সেই টিমে চাইলে জয়েন করতে পারো। ভার্গিস টিমের সাথেই বাসিরকে খুঁজতে বের হয়। এদিকে রাঘু মিডিয়া ব্রিফিং এ বলে, আমাদের দুজন অফিসার সার্চ করতে গিয়েছিল, তাদের উপরে হামলা হয়েছে। 10 জনেরও বেশি মানুষ ছিল, তাদের কাছে অস্ত্রও ছিল। পুলিশের টিম ভার্গিসকে একদিকে দেখিয়ে বলে, এইখান থেকে একসাথে বেশি মানুষ যেতে পারবে না, তাই আমাদের ওইদিকে খোঁজা উচিত। কিন্তু ভার্গিসের মন বলে সেই রাস্তা দিয়েই যেতে, তাই সে একাই সেদিকে হাঁটতে হাঁটতে খেয়াল করে বাসিরের ক্যাপ পরে আছে। রাঘু বলে, দুর্বৃত্তদের মধ্যে কয়েকজন তেলুগু বলছিল, তাই ধারণা করছি হয়তো তারা মাওবাদীদের কেউ। এক সাংবাদিক জিজ্ঞেস করে, পুলিশকে ধরে রেখে আদিবাসীরা কি দাবি পূরণের চেষ্টা করছে? রাঘু বলে, যে করেই হোক আমরা আমাদের অফিসারকে খুঁজে বের করব। খুঁজতে খুঁজতে ভার্গিস ঝিলের ধারে আসতেই পেছনে তাকিয়ে দেখে পাথরের সামনে বাঁশের চেয়ারে বাসিরের নিথর দেহ বেঁধে রাখা। লাশে পচন ধরায় মুখের উপরে
মাছি পড়েছে। ভার্গিস দৌড়ে এসে হাউমাউ করে কান্না করে স্যার স্যার বলে ডাকতে থাকে। বাশিরের নিথর দেহ কি আর কোনো কথা বলবে? ভার্গিস টিমকে ডাকলে তারা দৌড়ে আসে। বাশিরকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে বিদায় দেওয়া হয়। ভার্গিস বাশিরের বলা সব কথা মনে করে কান্না করতে থাকে। বাশির তাকে সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছে। এই অপছন্দের জায়গায় একমাত্র বাশিরই তার সবচেয়ে পছন্দের মানুষ ছিল। মিনিস্টার অফিস থেকে অফিসাররা এসে আদিবাসীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি এখন দাঙ্গা ফ্যাসাদ চাচ্ছ? শান্তি বলে, যদি তাই চেতাম তাহলে এতদিন ধরে রোদে আর বৃষ্টিতে ভিজে এখানে থাকতাম না। মন্ত্রী রেগে বলে, কাল পর্যন্ত সময় দিচ্ছি, এই জায়গা খালি করে দিবে। শান্তি বলে, তা সম্ভব না, আমরা এখানে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি। এখানে শুধু বায়ান্ডের জঙ্গলের আদিবাসীরা না, বরং কেরালার অনেকেই আছে। জমি পাওয়ার পরে আমরা এখান থেকে যাব। মন্ত্রী রেগে বলে, সরকার এখনো পর্যন্ত আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, এরপর কিন্তু আর কোনো আশা করতে পারবেন না। শান্তি বলে, কোনো ভয় দিয়ে লাভ নেই, মরতে হলে মরবো, কিন্তু নিজের জায়গা আর অধিকার নিয়েই ছাড়বো। আর হ্যাঁ, 1-2 মাস না, আমরা অনেক বছর ধরে চিন্তা ভাবনা করে এই আন্দোলনে নেমেছি। মন্ত্রী প্রচুর রেগে যায়। শান্তি প্রচুর রেগে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সামনে এত পুলিশ দেখেও তাদের মধ্যে দিয়ে বুক ফুলিয়ে চোখে চোখ রেখে হেঁটে আসে। সামনে মিডিয়া তাদেরকে ঘিরে ধরে জিজ্ঞেস করে, একজন অফিসারকে আপনার লোকেরা মেরে ফেলেছে, আপনাদের সাথে কি মাওবাদীদের সমর্থন আছে? শান্তি প্রচুর রেগে বলে, আমরা একাই লড়াই করছি। মিডিয়া থেকে সাইডে আসতেই রাম বলে, ওরা হয়তো কিছু একটা ভেবে এসব বলেছে, আমাদের কি অন্যভাবে চিন্তা করা উচিত? শান্তি বলে, না, আমরা যদি ওদের ইশারায় নাচি তাহলে আমাদের লড়াই হেরে যাবে, এরপর কেউ আর আমাদের দিকে ফিরেও তাকাবে না। রাম বলে, তাহলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। শান্তি বলে, দেখা যাক কি হয়, মধুকে সব জানিয়ে দেন। পরের দিন আরো পুলিশ ফোর্স আসে। রাঘুকে উপর থেকে অর্ডার দেওয়া হয় যত দ্রুত সম্ভব এই ঝামেলা মিটিয়ে ফেলার। একটা পুলিশ অফিসার মারা গেছে, এখন আর চুপ থাকা যাবে না। রাঘু বলে, চেষ্টা করছি। তখনই ভার্গিস এসে জিজ্ঞেস করে, বাশির স্যারকে কে মেরেছে? রাঘু বলে, তুমি এখানে কি করছো? জলদি অ্যাসেম্বলিতে যাও। ভার্গিস বলে, স্যারকে কে মেরেছে তাদের কি বিচার হওয়া উচিত না? রাঘু বলে, দেখো, মাওবাদীরা এই কাজ করেছে, আমরা অ্যাকশনে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন ডিপার্টমেন্টকেই জবাবদিহি করতে হবে। ভার্গিস বলে, আমি তা বলছি না, তবে অন্তত একটা তদন্ত হওয়া তো উচিত। রাঘু বলে, যারা এখনো বেঁচে আছে তাদের জীবন এখন বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বেকায়দা হয়ে গেলে পুলিশের মৃত্যুর সংখ্যা বাড়বে, সেই মৃত্যুর লিস্টে আমি আর তুমি যে কেউ থাকতে পারি। ভার্গিস বলে, কিন্তু বাশির স্যার তো আমাদেরই একজন ছিল, আমরা চোখ বন্ধ করে রাখলে কিভাবে হবে? রাঘু বলে, এই অবস্থায় কিছুই সম্ভব না, সব ঝামেলা মিটে যাক, তারপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে, তুমি এখন যাও। সবাই হেলমেট লাঠি সোটা নিয়ে যার যার পজিশন নিয়ে নেয়, কিন্তু বাশিরের চিন্তায় ভার্গিস স্কোয়াডে যায় না। ভার্গিস সেই আর্মি অফিসারের কাছে আসে যে সেদিন বাশিরের সাথে ছিল। ভার্গিস জিজ্ঞেস করে, সেদিন কি হয়েছিল, বাশির স্যারকে কে মেরেছে? কমান্ডো প্রচুর রেগে বলে, আমার কাছে কেন এসেছো? ভার্গিস একটা চাকু বের করে বলে, স্যারের লাশের পাশে এটা পেয়েছি, সেদিন কি হয়েছিল সত্যি করে বলেন। আর্মি অফিসার দয়া সাথে সাথেই তার হাতের ব্যান্ডেজ খুলে চাকু নিয়ে মারার পোজে দাঁড়িয়ে যায়। ভার্গিস বুঝে যায় সে আসলে এতক্ষণ আহত হওয়ার নাটক করছিল। বাশিরকে আর কেউ নয় বরং দয়াই মেরেছে। ভার্গিস আর দয়ার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দয়া ভার্গিসকে ঠিক সেভাবেই মারতে থাকে যেভাবে সে সেদিন জঙ্গলে বাশিরকে মেরেছিল। আচমকাই বাশিরের ঘাড় মোটকে দেয়, কিছু বুঝে ওঠার আগেই তাকে মেরে ফেলে। দয়া ভার্গিসের গলা চেপে ধরলে ভার্গিস কোন রকমে দয়াকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে আসে। টিমকে ব্রিফিং দেওয়ার সময় রাঘু ভার্গিসকে এমন বিধ্বস্ত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভার্গিস বলে, বাশির স্যারকে কোনো মাওবাদী কিংবা আদিবাসীর কোনো লোক না, বরং দয়া স্যার মেরেছে। এই কথা শুনে রাঘু থমকে যায়। ভার্গিস বলে, বাশির স্যারের গলা আর চেহারা বাদে শরীরের অন্য কোথাও আঘাত ছিল না, এটা প্রফেশনাল ট্রেনিং ছাড়া সম্ভব না। আদিবাসীরা কখনোই এভাবে মারে না, ওরা পশু শিকার করতে জানে, ওরা শুধু তীর দিয়ে আক্রমণ করে, আমাদের উপর আক্রমণ করলে সেভাবেই করবে, সমস্ত শরীরে আঘাতের চিহ্ন থাকবে, এটা ওদের কাজ না। রাঘু বলে, আর্মি কমান্ডোদের এখানে ঝামেলা মেটানোর জন্য ডাকা হয়েছে, তারা কেন পুলিশকে জঙ্গলে নিয়ে মারবে? ভার্গিস বলে, যদি মাওবাদীরা আদিবাসীদের মাঝে থাকতো তাহলে তাদের উপস্থিতি এমনি টের পাওয়া যেত, একজনকে তো দেখা গেল না। আর আদিবাসীরা স্যারকে কিডন্যাপ করলেও তারা তাকে মারবে কেন? জিম্মি করে আলোচনায় বসতো, আর কাউকে মারার হলে এতদিন অপেক্ষা কেন করবে? আগেই এই কাজ করে দিত। রাঘু বলে, পাগলের মতো কথা বলছো কেন, বুঝতে পারছো যে কি বলছো? ভার্গিস বলে, লাশ ঝিলের ধারে পেলেও হত্যা সেখানে করা হয়নি, টেনে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। লাশের পাশে আমি একটা চাকু পেয়েছি আর মাটিতে লাশ ঘষার দাগও ছিল। রাঘু বুঝতে পারে না সে কি করবে। রাঘু ভার্গিসকে পুলিশের
পুলিশের গাড়িতে নিয়ে বলে, তোমাকে এখানে আনা হয়েছে দাঙ্গা আটকাতে, আর তুমি তো অন্য কিছুই করে বেড়াচ্ছ। সিবিআই এর মতো তদন্ত করা বাদ দাও। ভার্গিস একই কথা বলতে থাকে, যাই হোক না কেন দয়াকে বন্দি বানিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সে সব সত্যি বলে দিবে, তাকে শাস্তি পেতেই হবে। রাঘু বলে, আমরা একটা গুরুত্বপূর্ণ মিশনের মাঝে আছি, এইসব বাদ দাও। ভার্গিস বলে, দয়া যে অন্যায় করেছে তার দোষ ওই গরিবদের উপরে দেওয়া উচিত না। এত করে বোঝানোর পরও ভার্গিস না বুঝলে রাঘু রেগে তার দিকে তাকায়। তখনই গাড়িতে কয়েকজন আর্মি অফিসার উঠে আসে আর রাঘু শয়তানি এক হাসি দেয়। ভার্গিস বুঝে যায় এই প্ল্যানে রাঘু নিজেও জড়িত। আর্মিরা ভার্গিসকে হাঁটুর উপরে বসিয়ে দুই হাতের মাঝে লাঠি গুঁজে দেয়। ভার্গিস জিজ্ঞেস করে, তার মানে আপনি বাশির স্যারকে মারার প্ল্যানে ছিলেন? রাঘু বলে, বাশিরকে মারার কোনো প্ল্যান কারোরই ছিল না, শুধুমাত্র একটা পুলিশের জীবনের দরকার ছিল। প্রোটেস্ট এভাবে চললে সরকারের ইমেজ নষ্ট হয়ে যেত, আমাদের উপর অনেক প্রেশার ছিল, তাই কিছু একটা তো করতেই হতো। কিন্তু তোমার ভাগ্য ভালো, আসলে বাশিরের জায়গায় তো তোমার থাকা উচিত ছিল, তাই এখন এসব হিরোগিরি বাদ দাও। ভার্গিসের সামনে মধুর নিরীহ চেহারাটা ভেসে ওঠে। সেদিন তার জন্যই মধুকেও এভাবে বিনা অপরাধে মার খেতে হয়েছিল। রাঘু তাকে ভুল বুঝিয়েছিল বলে ভার্গিসও মধুকে মেরেছে। রাঘু বলে, তোমাকে যা বলা হয়েছে সেটুকুই করো। গল্প চলে আসে বর্তমানে। ভোর 6টা। গোডাউনে রাঘু আসে, যেখানে ভার্গিসকে বেঁধে রাখা হয়েছে। রাঘু বলে, অহেতুক লড়াই করে সময় নষ্ট করো না। ভার্গিস বলে, আমার সিদ্ধান্ত লড়াই করার, আর আমি তা করবই। রাঘু বলে, মধুর মার্ডার কেসে এফআইআর করতে যাচ্ছি, আদেশ ছিল কোমরের নিচে গুলি করার, কিন্তু ভার্গিস মানে তুমি বুকে গুলি করে দিয়েছ, প্রত্যক্ষ সাক্ষীও আছে। বলেই রাঘু শয়তানের মতো হাসতে থাকে। ভার্গিস এক ফোঁটাও ভয় না পেয়ে উল্টা হেসে বলে, কেস আর সাক্ষী তো আপনিই বানিয়ে নিয়ে এসেছেন, আমি আর কি বলবো। রাঘু বলে, তোমার কাছে এখন একটাই সুযোগ, ভেবে দেখো, বেশি কোনো অপশন নেই কিন্তু। ভার্গিস রহস্যময় এক হাসি দিয়ে রাঘুর দিকে তাকায়। গল্প চলে আসে সেই দাঙ্গা হাঙ্গামার দিন। দয়া এসে ভার্গিসের মাথায় এত জোরে বাড়ি মারে যে মোটা সেই লাঠিটাই ভেঙে যায়। সাথে সাথেই ভার্গিস অচেতন হয়ে পড়ে যায়। পুলিশের হই হুল্লোড় আর এত প্রিজন ভ্যান দেখে আদিবাসীদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের উপরে পুলিশ হামলা করতে আসছে, তাই তারাও তাদের লাঠি শোটার তীর ধনুক নিয়ে পুলিশের দিকে এগোতে থাকে। শান্তি বাচ্চাদেরকে একটা ঝোপড়ির মধ্যে সুরক্ষিত জায়গায় বসিয়ে রাখে। রাঘু এসে মাইকে বলে, আমাদের টিম এখন এই অবৈধ স্থাপনাগুলোকে ভাঙবে, আপনারা যদি পুলিশকে সহায়তা না করেন, বিরোধিতা করেন, তাহলে এর পরিণাম ভালো হবে না। সকল আদিবাসী ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে, কেউ এক চুল পরিমাণও নড়ে না। সবার চেহারায় রাগ আর প্রতিশোধের আগুন দেখে রাঘু অ্যাটাক করার পারমিশন দেয়। সাথে সাথেই সব পুলিশ আদিবাসীদের দিকে তেড়ে যায়। আদিবাসীরাও তেড়ে আসে, কিন্তু পুলিশের সাথে তারা আজ পেরে ওঠে না। পুলিশ নির্দয়ভাবে পুরুষ মহিলা সবাইকে মারতে থাকে। বাঁচার জন্য সবাই প্রাণপণে ছুটে কোন রকমে এক জায়গায় জড়ো হয়। মধু বলে, আজ আমাদের মনে এত কিসের ভয়? যদি এখান থেকে পালিয়েও যাই, এরপর আমরা কোথায় যাব? বাঁচতে হলে এখানেই বাঁচবো, মরতে হলে এখানেই মরবো। সবার রাগ যেন আরো 3 গুণ বেড়ে যায়। এবার সবাই দা আদলা যে যা পারে তাই নিয়ে পুলিশের উপরে আক্রমণ করলে সব পুলিশ সেখান থেকে সরে এক জায়গায় গিয়ে জড়ো হয়। সকল আদিবাসী চিৎকার করে পুলিশ সরাওয়ের স্লোগান দিতে থাকে। সাথে সাথেই রাঘুর পাশে 2 অফিসার টিয়ার সেল ছুড়ে মারে। আদিবাসীরা উল্টা সেই টিয়ার সেল ছুড়ে তাদের মধ্যেই ফেলে দেয়। বাইরে গোলাগুলির আওয়াজ শুনে ভার্গিস কেঁপে ওঠে। বাইরে এত হই হুল্লোড় শুনে সে কোন রকমের শক্তি জুগিয়ে ভ্যান থেকে বের হয়ে এসে দেখে পুলিশ নিষ্ঠুরের মতো বৃদ্ধ, বাচ্চা, মহিলা, পুরুষ কাউকেই ছাড় দিচ্ছে না। যাকে যেভাবে পারছে মারছে, পারাচ্ছে। ভার্গিস আর সহ্য করতে না পেরে সেখানে আসতেই রাঘু শয়তানি এক হাসি দিয়ে তার হাতে বন্দুক আর হেলমেট পরিয়ে তাকে ঠেলে ময়দানে পাঠিয়ে দেয়। বাশিরের বলা কথাগুলো ভার্গিসের মনে পড়ে যায়। বাশির বলেছিল, কোন সৈনিক এই বন্দুক ব্যবহার করলে হিরো হয়ে যায়, কিন্তু কেরালা পুলিশের ক্ষেত্রে সেটা একদমই উল্টা, ব্যবহার করলেও সমস্যা, না করলেও সমস্যা। তাই দোয়া করবে যেন কখনোই এই বন্দুকের ব্যবহার করা না লাগে। আশেপাশে এত রক্ত, এত আত্মচিৎকার আর অন্যায় দেখে ভার্গিসের চিৎকার করে কান্না করতে ইচ্ছা হচ্ছিল। কখনো আদিবাসী থেকে তার সহকর্মীকে বাঁচাচ্ছে, তো কখনো পুলিশ থেকে আদিবাসীদেরকে বাঁচাচ্ছে। আর কেউ না জানুক, সে তো জানে আদিবাসী এবং পুলিশ উভয় নির্দোষ, এরা শুধুমাত্র দাবার গুটি। রাঘুর মতো নিষ্ঠুর অফিসার আর কিছু দুর্নীতিবাজ মন্ত্রী এই খেলার আসল খেলোয়াড়, যারা শুধু এসব দূর থেকে দেখে মজা নেয়। ভার্গিস দৌড়ে এক বাচ্চাকে কোলে তুলে এগোলে তার মা মনে করে বাচ্চাটাকে হয়তো ভার্গিস নিয়ে যাচ্ছে, তাই ছুটে এসে বাচ্চাটাকে নিয়ে যায়। কিছু লোক এসে ভার্গিসকে বাকি পুলিশের মতো মনে করে মারতে থাকে। বেচারার কান থেকে রক্ত বের হয়ে যায়। সামনে শান্তিকে মাটিতে ফেলে কয়েকজন মারছে দেখে ভার্গিস সেই রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়ে সবাইকে সরিয়ে তাকে বাঁচায়। সামনে এক বুড়ি চাচিকে কয়েকজন লাথি
দিয়ে একদম অর্ধমৃত বানিয়ে দিয়েছে। তাই সবাইকে সরিয়ে সেই চাচিকে কোলে তুলতেই শান্তির ভাই তাকে নিয়ে চলে যায়। এত আহাজারি রক্ত ভার্গিসের আর সহ্য হচ্ছে না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ মধু সুচালো একটা তীর নিয়ে ভার্গিসের দিকে দৌড়ে আসতেই ভার্গিস ভয়ে চোখ বুজে নেয়। মধু ভার্গিসের পাশ কেটে সেই তীর রাঘুকে উদ্দেশ্য করে ছুড়ে মারে আর সেটা সোজা গিয়ে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে পড়ে। সাথে সাথে রাঘু সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা নিজেদের সুরক্ষার জন্য গুলি চালাতে পারেন বলেই সেখান থেকে চলে যায়। ভার্গিস মধুকে বাঁচাতে তাকে সরাতেই যাবে, তখনই একটা গুলি এসে মধুর বুকে লাগে। সাথে সাথেই রক্ত ছিটকে পড়ে ভার্গিসের মুখে। ভার্গিস হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সবাই গুলির ভয়ে প্রাণপণে ছুটতে ছুটতে বনের দিকে যায়। পুলিশ তবুও তাদেরকে ছাড়ে না, পাখির মতো গুলি করে এক এক জনকে মেরে ফেলে। সব ঝুপড়ি আর ট্রি হাউসে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে যেতেই মধুর পোষা কুকুর ভোলার গায়ে আগুন লেগে যায়। অবলা পশুটা তবুও মধুর জন্য দৌড়ে আসে, কারণ পুলিশরা তখন মধুর দেহটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। নিষ্পাপ শিশু মালতীকেও গুলি করে নির্মম ভাবে শেষ করে দেওয়া হয়। মালতীর নিথর দেহটা পড়ে আগুনের উপরে। এই দৃশ্য যেন বারবার বাংলাদেশের 24শে জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়। আঘাতে আঘাতে শান্তির অবস্থা এমনি খারাপ। তাকে আর তার ভাই রামকে সেই অবস্থাতেই টেনে হিচড়ে প্রিজন ভ্যানে উঠানো হয়। কিছু আদিবাসীদেরকে ট্রাকে তুলে জেলের উদ্দেশ্যে নেওয়া হয়। মিডিয়া তখন ভিড় জমিয়ে মধুর নিথর দেহর ছবি তোলায় ব্যস্ত। ভার্গিস মূর্তির মতো বসে এসব দেখছে। তখনই একজন এসে বলে, এটা তোমার বন্দুক না, এটা সরকারের জিনিস, তাই যেখানে সেখানে ফেলে রাখবে না। সারা রাস্তা এভাবেই চোখের পানি ফেলতে ফেলতে ভার্গিসের সময় কাটে। সবুজ বন হঠাৎই রুক্ষ হয়ে গেছে। আদিবাসীদের সেই নকল বাঘ আচমকাই হুঙ্কার দিয়ে ওঠে। এমনই ভয়ানক এক স্বপ্ন দেখে ভার্গিস লাফিয়ে ঘুম থেকে ওঠে। ভয়ানক সেই দিনের স্মৃতি ভার্গিসকে এখনো শান্তিতে ঘুমাতে দেয় না। পরের দিন সকালে খবরে দেখে শান্তি এবং তার ভাই অ্যাডভোকেট রামকে গ্রেফতার করা হয়েছে। ছেলেকে এমন মানসিকভাবে ভেঙে পড়তে দেখে মা জিজ্ঞেস করে, যেই পুলিশকে এরা মেরেছে তুমি তাকে চিনতে? মাসির কথা মনে পড়তেই ভার্গিসের কান্না চলে আসে। ন্যান্সিকে সব জানালে ন্যান্সি বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে পুলিশ এমন কাজ করতে পারে। তুমি এখন কি করবে? এসব বললে কেউ কি আদেও তোমাকে বিশ্বাস করবে? ভার্গিস বলে, আমাকে এখন মুখ বন্ধ করে স্বার্থপরের মতো নিজের কাজ নিয়ে থাকতে হবে। কাজ করলে মাসে মাসে বেতন পাবো। বলতে বলতে ডুকরি কেঁদে ওঠে। অসহায়ের মতো বলে, আমি এতটা স্বার্থপর হতে পারবো না। চোখ বুঝলেই বাসির স্যার আর ওই নিরীহ আদিবাসীদের চেহারা ভেসে ওঠে। এভাবে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ন্যান্সি সান্ত্বনা দিয়ে বলে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আর এই জন্য যদি চাকরি যায় যাক, যদি কেস হয় হয়ে যাক। ন্যান্সির এতটা সাহসী কথায় ভার্গিস লড়াই করার সাহস ফিরে পায়। নিজেকে প্রস্তুত করে তাদের কমিশনারের কাছে অভিযোগ জানিয়ে দরখাস্ত লেখে। কিন্তু কমিশনার বলে, আমি তোমার দরখাস্ত অনুযায়ী তদন্ত করেছি, তুমি যা বলেছো তেমন কিছুই এখানে হয়নি। তখনই রাঘু আসলে কমিশনার জিজ্ঞেস করে, ভার্গিস যে এ কয়দিন ডিউটি করেনি তার রিপোর্ট করনি কেন? রাঘু ভালো মানুষের বেশ ধরে বলে, ও নতুন তো তাই ভুল করে ফেলেছে। কমিশনার বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কারণ যত যাই হোক আমরা সবাই তো একই ইউনিফর্ম পরে চলি। ভার্গিস বলে, বাসিস্তারের শরীরেও তো একই ইউনিফর্ম ছিল, তাই না? কমিশনার রেগে রাঘুর দিকে তাকালে রাঘু বলে, দেখো এসব কিছুই আমরা নিজেদের ইচ্ছায় করি না, আমাদেরকে উপরের মহলের অর্ডার মেনে কাজ করতে হয়। কমিশনার বলে, মামলা এখানেই শেষ, মিডিয়া ও পুলিশকে নিয়ে কিছু বলেনি, তাই যা হয়েছে তা এখানেই থামিয়ে দাও। ভার্গিস কোন রকমের মাথা নাড়ালেও কমিশনার আর রাঘুর বুঝতে বাকি থাকে না যে ভার্গিস এত সহজে থামবে না। তাই সেদিনই তাকে সাদা পোশাকে রেড দিয়ে গ্রেফতার করা হয়। ভার্গিসের উপরে অমানবিক নির্যাতন চলতে থাকে। রাঘু ভার্গিসকে বলে, এ তো কিছুই না, এর থেকেও ভয়ানক টর্চার আমরা করতে পারি, তবে এসবের আর দরকার নেই। সেদিন আদিবাসীদের সাথে কি হয়েছিল তা তুমি কাউকে বলবে না, ব্যাস সব ঠিক থাকবে। তাই তুমি পুরো পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এই যুদ্ধকে এখানেই থামিয়ে দাও। ভার্গিস শয়তানি এক হাসি দিয়ে বলে, এই যুদ্ধ তো আমি অনেক আগেই জিতে গেছি স্যার। ভার্গিস আসলে সবার আগে শান্তির সাথে যে দেখা করতে গিয়েছিল। শান্তি বলে, আমি আর আমার লোকেরা চিৎকার করে এসব বললেও কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আমি তো আমার বাকি জীবন লড়াই করে যাব, কিন্তু যাদেরকে সেদিন নির্মম ভাবে খুন করা হলো তাদের কি ন্যায় পাওয়ার অধিকার নেই? ভার্গিস বলে, পুরো পুলিশ ডিপার্টমেন্ট এক হয়ে কাজটা করেছে, এমনকি ডিজিপি নিজেও এর সাথে জড়িত। শান্তি বলে, একমাত্র আপনি ওই নিরীহ মানুষদের ন্যায় দিতে পারবেন, তাই দয়া করে ভয় পাবেন না। ভার্গিস সেই মুহূর্ত থেকেই প্রমাণ সংগ্রহের কাজে লেগে পড়ে। রাঘুকে বলে, আপনি সেদিন ওই মাঠে কি অন্যায় করেছেন সবকিছু খুব জলদি সবার সামনে আসবে। ভার্গিস আদিবাসীদের কাছে গিয়ে যারা যারা সেদিনকে মারা গিয়েছে তাদের পরিবারের কাছ থেকে তাদের পরিচয়পত্র এবং লিখিত বয়ান নেয়। এর
এরপর সোজা ম্যাজিস্ট্রেটের কাছে সেই রিপোর্ট জমা দেয়। দিন দুপুরে হওয়া সেই হত্যাযজ্ঞ থেকেও ভয়ানক কিছু হয়েছিল গান ফায়ারের সেই রাতে। গভীর রাতে একটা টিম জঙ্গলের মাঝ থেকে কিছু বস্তা নিয়ে বনের গভীরে যাচ্ছে। ভার্গিসের কাঁধেও একটা বস্তা তুলে দেওয়া হয়েছে। ভার্গিস বোকার মতো বোঝার চেষ্টা করছে যে এখানে আসলে কি হচ্ছে। কিছু দূর সামনে আসতেই দেখে আর একটা টিম মাটি খুঁড়ে বেশ বড় একটা গর্ত খুঁড়েছে। রাঘু আরামে সিগারেট টানতে টানতে পাশে দাঁড়িয়ে বলে, আর খোঁড়ার দরকার নেই। শয়তানি এক হাসি দিয়ে বলে, ভার্গিস এটাকে গর্তে ফেলো। ভার্গিস কৌতূহলী হয়ে পাশে তাকাতেই একজন চাদর সরিয়ে দেয়। ভার্গিস কিছু একটা দেখে কেঁপে ওঠে। দেখা যায় ছোট সেই বাচ্চা সহ 5 জনের রক্তাক্ত লাশ পড়ে আছে। এইসব দেখে ভার্গিস ঠিক মতো নিঃশ্বাস দিতেও পারছিল না, অথচ তারই চোখের সামনে থেকে লাশগুলোকে জল্লাদের মতো টেনে হিঁচড়ে গর্তে ফেলা হয়। ছোট্ট মালতীর নিথর দেহ দেখতেই ভার্গিস আর সহ্য করতে না পেরে বমি করে দেয়। মালতী গুলিবিদ্ধ হওয়ার পর আগুনের উপরে পড়ে যাওয়ায় তার মুখ ঝলসে গেছে। সবগুলো লাশ একসাথে রেখে তার উপরে 5 থেকে 6 বস্তা কর্পূর ঢেলে পেট্রোল ঢেলে দেওয়া হয়। ভার্গিস তখনও অসহায়ের মতো চিৎকার করে কান্না করছে। রাঘু হঠাৎ তাকে টেনে নিয়ে এসে বলে, এদের গায়ে তুই আগুন দিবি। ভার্গিস তবুও কান্না করতে থাকলে রাঘু তার কোমরে বন্দুক ধরে। রাঘুর ধাক্কায় ভার্গিসের হাত থেকে মশালটা পড়ে যায়। সাথে সাথে আগুন ধরে ফুলকি ওঠে। ভার্গিস ভয়ে ছিটকে সরে যায়। ভার্গিস থেকে এই জঘন্য পাপের বিবরণ শুনে ম্যাজিস্ট্রেটের আর কিছুই বলার ভাষা থাকে না। ভার্গিস বলে, ওই দিন পুলিশের গুলিতে শুধু মধু একা না, বরং আরো 5 জন মারা গিয়েছিল, আর আমি তাদের সাথে মিলে ওই 5 জনকে জ্বালিয়ে দিয়েছিলাম। কেউ জানে না সেদিন ওই ময়দানে কতজন মারা গেছে। অনেক মানুষ এখনো তাদের বাসায় ফেরেনি, যেমন ফিরে আসেনি আমাদের জুলাইয়ের যোদ্ধারা। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, এখানে তো 5 জনের আইডি আছে, 5 নম্বর ভিকটিমের বিস্তারিত কোথায়? ভার্গিস কান্না করতে করতে বলে, সে তো 7 বছরের মাসুম এক বাচ্চা মেয়ে ছিল। সেদিনের ওই জঘন্য হত্যাযজ্ঞের সাথে আমার ডিপার্টমেন্ট আর স্টেট জড়িত। আমি এখানে গোপন সাক্ষ্য হিসাবে এসেছি। আমি একাই লড়ছি, তাই আমার সুরক্ষার দরকার। ম্যাজিস্ট্রেট বলে, আদালত গোপনে এই কেসের তদন্ত করবে। আর হ্যাঁ, আপনি একা না। 2003-এর 11 নভেম্বরের সকাল 11টায় ম্যাজিস্ট্রেটের একটা টিম ভার্গিসের সাথে সেই লোকেশন দেখতে আসে। মানে আজ সকালেই ভার্গিস সব কাজ করে তারপর কমিশনারের কাছে গিয়েছিল, কারণ সে জানতো কমিশনারও এদের সাথে মিলিত। আর সব জানার পরে তার উপরে হামলা অবশ্যই হবে। রাঘব বোকার মতো বসে থাকে, কারণ তার হিংস্র আচরণের কারণেই আজ তার সব হারাবে। ভার্গিস বিজয়ের হাসি দিয়ে বলে, আপনি চাইলে আমাকে এখানেই মেরে আগুনে জ্বালিয়ে দাফন করতে পারেন, কিন্তু সত্য সবার সামনে আসবেই। মাটি খুঁড়তে খুঁড়তে ফরেন্সিক টিম পোড়া হাড় আর মাথার খুলি খুঁজে পায়। মাথার খুলিটা দেখতেই ভার্গিসের মনে পড়ে যায় মাসুম মালতীর কথা। মালতীর সেই মিষ্টি হাসি, একটা আপেলের জন্য সে কতই না খুশি ছিল, আর আজ নিজের অধিকার আদায় করতে গিয়ে তার এমন দশা হলো। ভার্গিস কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন খবরে ব্রেকিং নিউজে বলা হয়, কনস্টেবল ভার্গিস পিটার জঘন্য এক ক্রাইম সামনে এনেছে। ওয়ানাডের চিয়াম্বাম ল্যান্ড প্রোটেস্টে 6 আদিবাসীকে নৃশংসভাবে মারা হয়েছে। তার মধ্যে 5 জনের লাশকে জঙ্গলে দাফন করে জ্বালানো হয়েছে। ডিআইজি রাঘুরামের আদেশে পুলিশ এই জঘন্য ক্রাইম করেছে। যে সকল অফিসার এই জঘন্য ক্রাইম করে আন্দোলন দমনের চেষ্টা করেছে, হাইকোর্ট তাদেরকে কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। এই ন্যায়ের লড়াই ভার্গিসের ছিল না, বরং ছিল ওই 5 নিরীহ আদিবাসীর, যারা মাটির নিচে থেকেও তাদের অধিকারের জন্য চিৎকার করে গেছে। সম্ভবত ছোট্ট এই বাচ্চা মেয়ের জন্যই ভার্গিস এই পুলিশের ইউনিফর্ম পরেছিল। ভার্গিস বলে, যাদেরকে গুলি করে অন্যায় হয়ে মারা হয় তাদের রক্ত একই রঙের, কিন্তু ইতিহাস প্রতিটা অন্যায়ের হিসাব করায় গন্ডায় নেয়। আজ এই 5 জনের জন্য আমি ছিলাম, আগামীকাল আমার জায়গায় অন্য কেউ থাকবে, কিন্তু প্রতিটা অন্যায়ের বিচার অবশ্যই হবে, কারণ সৃষ্টিকর্তা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।